হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু। আর আজ এলাম 2025-এর সবচেয়ে আলোচিত রোমান্টিক মুভি সাইয়ারা নিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম মুভিটা দেখবো না, কারণ রোমান্টিক মুভি আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু মানুষজনের এত হাইক দেখে আমিও দেখেই ফেললাম। যদি মুভির বিষয়ে বলি তাহলে সত্যিই খুব সুন্দর একটা ভালোবাসার গল্প রয়েছে সিনেমাটির ভেতর। আর মুভির নায়ক নায়িকা দুজনেই একদম নতুন, তারপরও কিন্তু তাদের অ্যাক্টিং হাই লেভেলের। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। তবে চলুন একটা নতুন সুন্দর ভালোবাসার গল্পের ভেতর প্রবেশ করি। মুভির শুরুতেই আমরা মুভির নায়িকা ভানি বাত্রাকে দেখতে পাই, যে এই সময় তার পরিবার নিয়ে হাজির হয়েছে কোর্টে, কারণ আজ তার ভালোবাসার মানুষ মহেশের সাথে বিয়ে। ভানি মহেশের জন্য অপেক্ষা করতে থাকে। তাছাড়া ভানি লিখতে ভালোবাসে, তাই ভানি তার আশেপাশে যে কোনো সুন্দর মুহূর্তকেই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে। ঠিক তখনই ভানির কাছে মহেশের ফোন আসে আর জানায় সে সান ফ্রান্সিসকো যাচ্ছে, কারণ তার প্রমোশন হয়েছে। তখন ভানি মহেশকে সেই খবর শুনে খুব খুশি হয়ে কংগ্রেচুলেশন জানায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কোর্টে অন্য একটা ডেট নিয়ে নেব। তখনই মহেশ জানায় সে আর কোনোদিনও ফিরবে না, কারণ সে এখন অন্য একজনকে ভালোবাসে আর তার সাথেই থাকতে চায়। এটা শুনে ভানির দুনিয়া যেন ওলটপালট হয়ে যায় আর চোখের সামনে গভীর অন্ধকার নেমে আসে। সিন শিফট হয় 6 মাস পর। ভানি এখনো ওই ট্রমা থেকে বের হতে পারেনি। দেখা যায় সে তার ডায়েরির পাতাগুলি ছিঁড়ে ফেলেছে। তখন ভানির মা ভানির কাছে আসে আর তাকে অনেক বোঝায় আর বলে, নিজের দামি চোখের জল কারোর জন্য নষ্ট করো না, নিজের জীবনটাকে বাঁচো আর আমাদেরকে সাথে নিয়ে খুশি থাকো। এভাবে তার পরিবার তাকে আবারও নতুন জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। আজকে ছিল ভানির একটা নিউজ পেপার চ্যানেলের চাকরির জন্য ইন্টারভিউ, তাই ভানির বাবা তাকে ড্রপ করতে যায়। দেখা যায় ভানি তার নিজের ফোনটি ভুলে এসেছে। তখনই তার বাবা তাকে ফোনটি হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি আজকাল অনেক ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছ, ঠিক এভাবেই এই ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করো আর নিজের লাইফটাকে নিজের মতো করে এনজয় করো। ঠিক তখনই ভানির চোখে পড়ে একটা ছেলে বাইক নিয়ে সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে যাচ্ছে। ভানি পৌঁছে যায় নিউজ চ্যানেল অফিসে। তখন এসে তার জুতোর লেজটি লাগাতে লাগাতে দেখে সেই ছেলেটিকে, যে তার নিউজ চ্যানেল অফিসের সামনে দাঁড়িয়েছে। ভানি তাড়াতাড়ি করতে গিয়ে তার ডায়েরি বাইরে ছেড়ে দিয়েই অফিসের ভেতরে চলে যায়। ঠিক তখনই সেই ডায়েরিটি সেই ছেলেটার চোখে পড়ে আর সে এসে ডায়েরিটি হাতে তুলে নিয়ে ভেতরে যায়। ভানি ভেতরে গিয়ে ঋত্বিকা আর নেহা এই দুজনের সাথে কথা বলতে থাকে। যদিও ভানি জার্নালিজমে টপার ছিল, তাও নেহা তাকে বলে, এখানে রাইটিং এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ইগো। তোমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে বড় বড় অ্যাক্টরদের সাথে ইন্টারভিউ নিতে হবে। তখনই ভানি বলে, আমি লিখতে বেশি ভালোবাসি। নেহা বলে, ঠিক আছে, তোমাকে এখন আমরা ইন্টার্নশিপে রাখবো। কথা শেষ করে যখন ভানি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেই ছেলে তার কাছে এসে তার ডায়েরিটি তার হাতে ধরিয়ে দেয়। সেখানে ছেলেটি ভানির নাম জেনে যায়, কিন্তু ভানি তার নাম জিজ্ঞেস করলে বলে একটু পরেই জেনে যাবে। তখন ছেলেটি অফিসে ঢুকে ঋত্বিককে এলোপাথারি মারধর শুরু করে। আর এখানে আমরা তার নাম জানতে পারি, তার নাম ক্রিস কাপুর, আর সে একজন মিউজিক আর্টিস্ট। আর তাদের জোশ নামে একটা ব্যান্ড আছে, আর সেখানে লিড রোল প্লে করে ক্রিস, মিউজিক কম্পোজ করে ক্রিস। কিন্তু ক্রিসের কোথাও নাম নেই, নাম রয়েছে তারই এক বন্ধুর। এছাড়া ঋত্বিক তার গানে খারাপ কমেন্ট করেছে, তাই ক্রিস তাকে মারধর করছে। এখন সেখান থেকে বেরোনোর সময় ক্রিস ভানিকে বলে, তুমি খুব ভালো লেখো, এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আজ ক্রিসদের ব্যান্ডের একটা পারফর্ম করার কথা আছে। ঠিক তখনই সেখানে ক্রিস চলে আসে আর তাদের বন্ধুদের সাথে ঝগড়ায় জড়িয়ে যায় আর বলে, সবকিছু আমি করি আর নাম হয় ক্লিউয়ের। তাছাড়া ক্রিস ঋত্বিককে পিটিয়ে এসেছে, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাই তাদের ব্যান্ডেরও বদনাম হতে শুরু করেছে। তখন তার বন্ধুরা তাকে বলে ক্রিসের সাথে পারফর্ম করতে চায় না। আর ক্রিসও ছিল খুব জেদি আর রাগী স্বভাবের। সে একা স্টেজে ওঠে, মিউজিক সেট করে, পারফর্ম করে, আর তার একার পারফর্মে কাঁপিয়ে দেয় পুরো স্টেজ, আর সে হয়ে ওঠে সুপারহিট। এদিকে ভানিও নতুন করে লেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই লিখতে পারছে না। সে যতবারই লেখার চেষ্টা করছে ততবারই ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। পারফরমেন্স শেষ হয়ে সবাই চলে গেলে ক্রিসের একটা বন্ধু কেভি, সে এখনো যায়নি। সে ক্রিসকে বোঝায়, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, তবেই আমরা সাকসেস পাবো। আর বলে তারা একটা ভালো অপরচুনিটি পেয়েছে। দেখা যায় তারপর দিন সকালে কেভি ক্রিসকে নিয়ে হাজির হয় প্রিন্স নামক একজন হিপ হপ সিঙ্গারের সেটে। প্রিন্স একজন নতুন সিঙ্গারের খোঁজ করছে, আর ক্রিসরাও চায় তার সাথে কোলাবরেট করে একটা গান বানাতে, যাতে তাদের মিউজিকও ভাইরাল হয়ে যায়।
কেভি আর ক্রিস কথা বলে প্রিন্সের অ্যাসিস্ট্যান্ট বিনিতের সাথে। ক্রিস বলে, আমি তখনই গান গাইবো যখন সেই গানের ওপর আমার রাইটস থাকবে আর আমার ভিডিও থাকবে আর সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করা হবে। ঠিক তখনই ক্রিসের চোখ যায় ভানির দিকে, কারণ ভানির আজকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। ক্রিস ভানিকে নিজের পরিচিত বলে পরিচয় দিয়ে ভিতরে নিয়ে আসে। তখন ভানির ডায়েরিটি ক্রিসের হাতে ছিল। ভানি যখন বিনীতের সাথে কথা বলছিল তখন ক্রিস তার ডায়েরিটি নিয়ে তার লেখা গানটি গাইতে থাকে। সেটি শুনে সেখানে সবার গানটি খুব পছন্দ হয়। তখন প্রিন্স জিজ্ঞাসা করেন পরবর্তী লিরিক্স কি হবে। তখন ক্রিস ভানিকে দেখিয়ে বলে, এটা যে লিখেছে সে জানে। এরপর ভানি ক্রিসের সাথে কোলাবোরেশন করে সেই গান বানাবে প্রিন্সের জন্য। তার পরিবর্তে তারা শো এর আগে তাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়ায় ব্রডকাস্ট দেবে। দেখা যায় সেদিন সন্ধ্যাবেলায় ভানি অফিসের কাজ শেষ করে চলে আসে ক্রিসের স্টুডিওতে লিরিক্স লেখার জন্য। কিন্তু ভানি কিছুতেই লিখতে পারছিল না, কারণ তার ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। তার সেই পুরনো দিনের মহেশের কথা মনে পড়ছিল। আর এইদিকে ক্রিস তার লিরিক্স লেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ভানি জানায় সব গান এমনি এমনি লেখা যায় না, কিছু কিছু গান অন্তরের ভেতর থেকে আসে। ভানি বলে, হিট গান আসে 2-3 মাস থেকে চলে যায়, কিন্তু যেগুলো অন্তরের ছোঁয়ার গান সেগুলো হুটহাট করে লেখা যায় না, কারণ সেই গানগুলোর সাথে জড়িয়ে থাকে আমাদের ছোটবেলাকার স্মৃতি, প্রথম প্রেমের স্মৃতি, যে গানগুলো মানুষের মাথায় নয় হৃদয়ে গেঁথে থাকে চিরদিন। আর আমি এখানে কমফোর্ট বা মোটিভেশন কিছুই পাচ্ছি না গান লেখার জন্য। ক্রিস তখন ভানিকে একটা ক্রিকেট প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। আর আমি এখানে কমফোর্ট বা মোটিভেশন কিছুই পাচ্ছি না গান লেখার জন্য। ক্রিস তখন ভানিকে একটা ক্রিকেট প্লেগ্রাউন্ডে নিয়ে আসে আর ভানিকে বুঝিয়ে বলে, দেখো এই ক্রিকেট প্লেগ্রাউন্ডও খুব একটা টাফ জিনিস। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে আর শেষ বলে 5 রান করতে হবে, আর কোহলি 6 মেরে দিল। তখন পুরো স্টেডিয়ামের লোক কোহলির নামে জয় জয়কার করছে। এভাবেই ক্রিস ভানিকে মোটিভেট করে। আর তখনই ভানির মাথায়ও কিছু আসতে শুরু করে, আর সে একটা গানের লিরিক্স লিখছে, আর সেই লিরিক্সটি ক্রিস কম্পোজ করছে। এইভাবেই ধীরে ধীরে গানটি তারা সম্পূর্ণ করে ফেলে। আর ক্রিস ভানিকে ঠিক 8:30টার আগেই বাড়ি পৌঁছে দেয়। একদিন যখন ক্রিস ভানিকে বাড়িতে ছাড়তে যাচ্ছিল তখন দেখা যায় একটা লোক মদ খেয়ে গাড়ির সামনে ঝামেলা করছে। কিছুক্ষণ পরে দেখা যায় সেই লোকটিকে নিয়ে পুলিশ ক্রিসের স্টুডিওর সামনে হাজির হয়েছে, আর লোকটি হচ্ছে ক্রিসের বাবা। পুলিশ ক্রিসকে ওয়ার্নিং দিয়ে বলে, এবার যদি তার বাবা মদ খেয়ে মাতলামো করে তাহলে তাদের বাপ ছেলে দুজনকেই লকআপে পড়বে। এই বলে পুলিশ তার বাবাকে সেখানে নামিয়ে দেয়। এসব কিছু ঘটনা সেখানে দাঁড়িয়ে ভানি দেখছিল। এবার ক্রিস রেগে গিয়ে তার বাবার কলার ধরে তাকে রাস্তায় ফেলে দেয়, আর অনেকগুলো টাকা তার ওপর ছুড়ে দিয়ে বলে, যাও তুমি গিয়ে মদ খাও আর আমার জীবন থেকে চলে যাও, তোমার জন্যই আমাকে সারা জীবনে স্ট্রাগল করে বাঁচতে হয়েছে। এই বলে ক্রিস সেখান থেকে চলে যায়। এখন ভানিও বুঝতে পারে ক্রিসের মনে কতটা কষ্ট জমে আছে, তাই সে চলে যায় ক্রিসের কাছে ক্রিসের মন ভালো করার জন্য, আর বলে, তোমার যেমন একটা পাস্ট আছে আমারও তেমন একটা পাস্ট আছে। আমিও মহেশ নামে একজনকে ভালোবাসতাম, আর সেও আমাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে চলে গেছে। তখন থেকে আমি আমার লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমাকে পাওয়ার পর আমি আবার দ্বিতীয়বার লিখতে শুরু করি। এসব কথা বলেই ভানি সেখান থেকে চলে যেতে গেলে ক্রিস তাকে দাঁড় করায় আর একটাই কথা বলে, ভানি হেল্প মি। এরপর তারা দুজন চলে যায় একটা বারে, যেখানে এখন ক্রিসের বাবা বসে ড্রিঙ্ক করছিল। তখনই সেই দোকানদারের সাথে ক্রিসের বাবার একটু ঝামেলা হয়। তখনই সেখানে ক্রিস চলে আসে আর দোকানদারের হাতে অনেকগুলো টাকা গুঁজে দিয়ে তার বাবাকে নিয়ে চলে যায় একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে। কিন্তু সেখানে 1 বছরের খরচ 9 লক্ষ টাকা, আর এত টাকা তখন ক্রিসের কাছে ছিল না। তখন ক্রিস তার গাওয়া গান সে বিনীতের কাছে বিক্রি করে দেয়, যাতে করে পুরো গানটার কপিরাইট থাকবে বিনীতের কাছে, যেখানে গানের কোথাও ক্রিসের নাম থাকবে না এবং তার ক্রেডিটও থাকবে না। কিন্তু ক্রিসের কিছু করার নেই, সে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। আর স্টেজ পারফরমেন্সের দিন অনেক লোকের ভিড়ের মধ্যেও ক্রিস সেখানে হাজির হয়, যেখানে তারই গাওয়া গান প্রিন্স গাইছিল, কিন্তু সেখানে তার কোথাও নাম ছিল না। তখনই সেখানে ভানি আসে আর তারা একে অপরের অনেক কাছে চলে আসে। একমাত্র তারা দুজনেই জানে এই গানটার পেছনে তারা কতটা পরিশ্রম করেছে। এরপর তারা নিজেদের মতো লাইফ কাটাতে শুরু করে আর ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। তখন ক্রিস ভানিকে তার বন্ধুদের কথা বলে। তখন ভানি তাকে বুঝিয়ে বলে তার বন্ধুদের কাছে ফিরে যেতে। তখন ক্রিস সবকিছু ভুলে গিয়ে তার বন্ধুদের সাথে আবারও ফিরে যায় এবং তাদের সাথে গান গাওয়া শুরু করে। ভানি সুন্দর সুন্দর লিরিক্স লিখতে থাকে, আর ক্রিস সমেত বাকি বন্ধুরা সেই লিরিক্স থেকে গান গাওয়া শুরু করে। দেখা যায় তাদের গাওয়া গানটি প্রথম দিনেই ভাইরাল হয়ে গেছে, আর এর কৃতিত্ব যায় ভানির কাছে, কারণ গান তারা আগেও গেয়েছিল কিন্তু এত সুন্দর রেসপন্স পায়নি।
আজ ভানির জন্যই তারা এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। একদিন ক্রিস যখন ভানিকে তার বাড়িতে ছাড়তে আসে, তখন ভানির বাবা মা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। আর ভানির মা ভানিকে খুব বকাঝকা শুরু করে। সে বলে, তুমি এই কিছু মাস আগেই একটা বড় দুর্ঘটনা থেকে উঠে এসেছো আর ডিপ্রেশন ভোগ করেছো। তোমার সাথে সাথে আমরা সবাইও প্রচুর ডিপ্রেশন সহ্য করেছি। এবার আর এমন কোনো ভুল করো না যাতে তোমাকে কষ্ট পেতে হয়। তখনই ক্রিস ভানির ব্যাগটি ফেরত দিতে তাদের বাড়িতে আসে। আর ভানির মায়ের বলা সমস্ত কথা সে শুনে ফেলে। ভানির মা এসব কথা বলতে বলতে ভানি আবারও অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আর তারা তাকে হসপিটালে নিয়ে যায়। ক্রিসও আসে তাদের সাথে, কিন্তু ভানির মা তখনও রেগে আছে। তিনি ক্রিসকে বলেন, আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে, ওকে যেন আর কষ্ট দিও না। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে বিয়ে করো, না হলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও। এবার কিন্তু আমি আর কিছু সহ্য করব না। এই কথা শুনে ক্রিস ভানির কাছে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু ভানি তখন বলে, বিয়ে এত সহজ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়াটা জরুরি। বিয়ে তো আজকাল যে কোনো সময় করা যায়, কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া দরকার। আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এর দুদিন পর ভানি হাসপাতাল থেকে ডিসচার্জ পায়। সে সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিসরা তাদের ব্যান্ড নিয়ে চলে যায় গোয়ায়, কারণ তারা একটি গানের ভিডিও শুট করতে যাচ্ছিল। গোয়ায় গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। চারিদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে, অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভানি আবারও চলে যায় ডক্টরের কাছে তার কিছু টেস্টের জন্য। তখন টেস্টের রিপোর্ট থেকে জানা যায় ভানির অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাচ্ছে। ভানি নিজেও লক্ষ্য করছিল যে সে ভুলে যাচ্ছে অনেক কিছু। ডাক্তার জানায় সে ধীরে ধীরে সবকিছু ভুলতে থাকবে, আর একটা সময় পর তার আর কিছু মনে থাকবে না। কিন্তু ভানি জানতো না এটা অ্যালজাইমারের লক্ষণ, আর এ রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার তাকে বলে, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, আর রোগটি বিষয়ে তোমার পরিবারকে সবকিছু জানাতে হবে। কিন্তু ভানি ডাক্তারের এই কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু সে তার পরিবার এমনকি ক্রিসকেও কিছু জানায় না। ক্রিস গোয়া থেকে ফিরে আসে আর ভানিকে জানায়, আমি এখন সুপারস্টার। গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ভানি চায় তাকে তার রোগের বিষয়ে বলতে, কিন্তু ক্রিসের এই খুশি দেখে ভানি আর কিছুই বলতে পারে না। পরদিন ভানি অফিসে আসে, কিন্তু মাথার মধ্যে শুধু একটাই কথাই ঘুরতে থাকে, তার রোগের বিষয়ে। ঠিক তখনই অফিসে সে মহেশকে দেখতে পায়। মহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু সে কিছুই বলে না। আর মহেশ ভানিকে তার অফিসের পার্টিতে ইনভাইট করে। এরপর সে ক্রিসের কাছে যায়, আর ক্রিস জানায়, এখন আমাদের ব্যান্ডের দিল্লিতে একটা কনসার্ট আছে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু ভানি এখনো কিছুই বলেনি ক্রিসকে তার রোগ সম্পর্কে। ভানি জানে, এখন যদি সে ক্রিসকে সবকিছু জানিয়ে দেয় তাহলে সে কখনোই ওই কনসার্টে যেতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। আর ভানি চলে যায় অফিসের পার্টিতে। সেই পার্টিতে গিয়েই আবারও দেখা হয় মহেশের সাথে। আর মহেশকে দেখি যেন ভানির সব পুরনো স্মৃতি ফিরে আসে। সে যেন আবার চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল। সেই মুহূর্তে ভানি মহেশকে বলছিল, আমরা দুজনে তো বিয়ে করবো, তাই না? কিন্তু মহেশের মনে তখন অন্য কিছু চলছিল। সে চাইছিল এখন ভানির সুযোগ নিয়ে কিছু করতে। কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম। মহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল। তবুও ভানি তখন মহেশের সামনে ভেঙে পড়ে, কাকুতি মিনতি করতে থাকে তাকে বিয়ে করার জন্য। তখনই মহেশ রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। ভানি তার ব্যাগটাও পার্টিতে ভুলে রেখে চলে আসে। ফলে তখন ক্রিস তাকে ফোন করে। তখন সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই গার্ড পুরো ঘটনাটা ক্রিসকে জানিয়ে দেয়। এই খবর শুনে ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টিতে ভানির দিকে। সেখানে গিয়ে ভানির ফেলে যাওয়া ব্যাগটি তুলে নেয়। আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমারের রিপোর্ট। ক্রিস এখন বুঝতে পারে ভানির আচরণ কেন এমন ছিল। এদিকে সে দেখা করতে যায় ভানির সঙ্গে। ভানি তখন প্লেগ্রাউন্ডে বল খেলছিল। ভানি তাকে বলে, তুমি সবকিছু জেনে গেছো, তাই না? তাই আমার মনে হয় এখন আমাদের একসঙ্গে থাকা আর উচিত না। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি ভালোবাসি তোমাকে। তুমি যদি সব স্মৃতি ভুলেও যাও, তাও আমরা আবার নতুন করে স্মৃতি তৈরি করব, আর সব সময় একসাথে থাকবো। এদিকে ভানির পরিবারও এখন সবকিছু জেনে যায়। তারা আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে এখন থেকে ওকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে, আর থাকতে হবে শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে। এই পরিবেশ ওর জন্য থেরাপির কাজ করবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় যে ভানিকে সমুদ্রের তীরে নিয়ে যাবে। তারা চলে যায় এক শান্ত নিরিবিলি সাগরের তীরে আর থাকতে শুরু করে। ওখানে তারা দুজন মিলে অনেক আনন্দ করে, অনেক স্মরণীয় মুহূর্ত কাটায়। দুজনে তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে
ভানি ধীরে ধীরে সব ভুলতে শুরু করে। তবু ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, স্মৃতি থাকুক আর না থাকুক। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে, আর সেটা বিশাল সাকসেসফুল হয়। এরপর আবার মুম্বাইয়ে নতুন এক কনসার্টের আয়োজন হয়। এবার ভানি যায় ক্রিসও অংশ নিক। ভানি খুবই খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো। কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম নিয়ে চিৎকার করুক বা না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ, কনসার্ট শুরু হয়। আর ক্রিস স্টেজে উঠে গান গাইতে যাবে, ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। মহেশ আবার হাজির হয় সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টের স্পন্সরই ছিল মহেশ। ভানি যখন তাকে দেখে, সে আবারও পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সব ভুলে গিয়ে মহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন একা এক ঘরে ছিল। মহেশ এবার সত্যি ভানির সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস পৌঁছে যায় সেখানে। মহেশ বলে, সে তোমার সঙ্গে থাকতে চায় না, ও এখন আমার সঙ্গে থাকতে চায়, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ক্রিস জানতো এটা ভানির অসুস্থতারই একটি প্রতিক্রিয়া। তাই সে রাগে মহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। সে জানতো মহেশ ওর ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে সুযোগ নিতে যাচ্ছে। তখনই পেছন থেকে ভানি হাতে ছুরি নিয়ে আসে। সে বলে, মহেশের গায়ে যদি তুই একবার হাত তুলিস, তাহলে আমি তোকে ছুরি মারব। আর বলে, তুই যা এখান থেকে, বেরিয়ে যা। কিন্তু ক্রিস ভয় পায় না। সে ধীরে ধীরে ভানের দিকে এগিয়ে আসে, আর সেই মুহূর্তে ভানে ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। তবুও ক্রিস পিছু হটে না। সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে। ভানি অজ্ঞান হয়ে যায়, আর ক্রিস তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। পরের দিন যখন ভানির ঘুম ভাঙে, সে কিছুই মনে রাখতে পারে না। সে ভাবে আজই কনসার্ট। সে ক্রিসকে বলে, আজ তো তোমার কনসার্ট, তাই না? ক্রিস হাসে আর বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকে। তারপর ক্রিস বলে, একটা ছেলে আছে যে তার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে। তার গার্লফ্রেন্ডই তাকে ভালোবাসতে শিখিয়েছে, আর এখন সে তাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে চাইছে। তাই এমন একটা গান লেখো যাতে সে আবারও ফিরে আসে। ভানি তখন একটা গান লিখে দেয় আর বলে যে, কেউ যদি রাগ করে থাকে, এই গানটা শুনলে সে যত দূরেই থাকুক ফিরে আসবে। কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল। তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায়, আর বলে যে বিনীত স্যারকেও সরাসরি গিয়ে ক্ষমা চাইবে, যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন। কিন্তু তখন ক্রু মেম্বাররা বলে, এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে কেউ করব না। তুই অনেক বদলে গেছিস। আমরা আগের সেই ক্রিস কাপুরকে চাই, যে সেলফিশ ছিল, রেগে যেত, সবসময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিস আবারও ভানের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দেখে ভানি বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে, কিন্তু কোথাও নেই। ক্রিস খুব টেনশনে পড়ে যায়। এই খবর সে ভানির পরিবারকেও জানায়। তারা পুলিশের কাছেও মিসিং ডায়েরি করে। দিন কেটে যায়, কিন্তু ভানির কোনো খোঁজ পায় না তারা। অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে, কিন্তু পুলিশ বলে 2 মাস ধরে আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে একটা বছর কেটে যায়, কিন্তু এখনো ক্রিস ভানিকে খুঁজে পায়নি। সে এখনো ভানিকে ভুলতে পারেনি। আগের মতোই গভীরভাবে সে ভানিকে ভালোবাসে। ভানি নিখোঁজ হওয়ার আগে যে শেষ গানটি লিখে গেছিল, সেই গানটি দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ ভানি বলেছিল, এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে। এই বিশ্বাসেই ক্রিস বারবার সেই গান গাইত, এই ভেবে যে একদিন ভানি ফিরে আসবে। এদিকে তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল, জনপ্রিয়। সেখানে কেভি ক্রিসের গানে বানানো রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় ভানির চোখ, আর তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে এই রিলসটি মানালি থেকে বানানো হয়েছে। এবার ক্রিস সব ফেলে ছুটে যায় মানালি, সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে ভানি এক মহিলা আশ্রমে থাকতো। সেখানকার কর্মীরা বলে, সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বাড়ির রুমে ছিল ক্রিসের ছবি, পোস্টার, নিউজ পেপার কাটিং, সবই। ভানি একটি চিঠি লিখে রেখে গেছিল ক্রিসের জন্য। সেখানে লেখা ছিল, তুমি এই চিঠিটা কোনোদিনও যেন না পাও, কারণ তুমি যদি এখন এটা পড়ছো, তার মানে তুমি সব ফেলে আমার পিছনে এসেছো। এখান থেকে জানা যায় ভানি সেই কনসার্টের দিনে ভিডিওটি দেখে বুঝে গেছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় ভানিকে, কিন্তু ভানি কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না, কারণ আমার কাছে শব্দই নেই। ভানি বলে, আমি অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছুই লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে, আমি বুঝি, একা ঘরে বসে গান লেখা যায় না। যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না।
এরপর ক্রিস ভানিকে নিয়ে যায় আবারও সেই পুরোনো দিনের মতো, তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার স্মৃতি ফিরে আসে। কিন্তু ভানি কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে এক সময়ে ভানি বলে ওঠে, ক্রিস কাপুর। তার সব মনে পড়ে যায়। ভানি বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর। এরপর তারা একসাথে কনসার্টে যায়। ভানি ও ক্রিস বিয়ে করে ফেলে। এখন ভানি ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এইভাবে মুভিটি মূলত এখন যারা টিনেজ তাদের অনেক বেশি ভালো লাগবে। তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে আপনাদের কেমন লাগলো এই সুন্দর লাভ স্টোরির গল্পটি, সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবারও আসছি কোনো সুন্দর মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।